শেষ চরিত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৩২। কুত্তার বাচ্চা বাইক থামা। এই এই ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। পায়ে পড়ি ভাই, থাম থাম না শুদ্ধ। সায়নের ব্যাকুল কণ্ঠস্বরে শুদ্ধর মন গলল না, শুনেও শুনল না ভাইয়ের আর্তনাদ, শুধু চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে তখনও এলোমেলোভাবে ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা। চোখের পাতায় জলজল করে ভাসছে কারো কান্না ভেজা চোখ, কানে বাজছে কম্পিত স্বরে বলা, শুদ্ধ ভাই, আপনার নামে কলঙ্ক মাখতে চাই। এদিকে সায়ন তখনও অনুরোধ করেই যাচ্ছিল, বারবার বলছিল বাইক থামাতে, বসে কথা বলতে। শুদ্ধ নিজেও অনুভব করলো তার শরীর অবশ হয়ে আসছে, হাত কাঁপছে, কাপা হাতে ব্রেক ধরে রাখা মুশকিল। তখন তার বাইক হাইওয়ে পেরিয়েছে, এরপর এলো নির্জন এক রাস্তা, এরপর ছুটে চলেছে ব্রিজের ওপর দিয়ে। ব্রিজের নিচে নদীর পানি অশান্তভাবে বয়ে চলেছে, বইছে অবাধ্য বাতাস, মাথার উপরে নক্ষত্র ভরা আকাশ। ব্রিজের উপর দু ভাইয়ের বাইক তীব্র গতিতে ছুটে চলেছে, কেউ থামছে না, কারো থামার ইচ্ছেও নেই বোধ হয়। তখন একটি মালভর্তি ট্রাক দ্রুত গতিতে ছুটে এলো। তাদের দেখে বারবার হর্ন বাজাচ্ছে ট্রাক ড্রাইভার। ট্রাক দেখে সায়নের গলা শুকিয়ে কাঠ, এত বাতাসে কপালে সরু ঘাম। শুকনো গলায় সায়ন তখনও প্রাণপণে চেঁচাচ্ছে, ট্রাক আসছে ভাই, স্পিড কমা, আল্লাহর দোহাই লাগে, কথা শোন। শুদ্ধ শুনল কিনা বোঝা গেল না, তবে তাকে অবাক করে দিয়ে ব্রেক থেকে দুই হাতে সরিয়ে নিল। ব্যাপারটা খেয়াল করে সায়ন চিৎকার করে বলল, আমার কসম, পাগলামি করবি না শুদ্ধ। তোর কারণে আমার মায়ের এক ফোঁটা চোখের পানিও যদি পড়ে, তোকে মাফ করব না, কখনো না। একথা শোনা মাত্রই শুদ্ধর কি হলো কে জানে, সে আচমকা ব্রেক কষল। একটুর জন্য ট্রাকের সাথে বাইকের ধাক্কা লাগেনি। ট্রাকওয়ালা খেকিয়ে বাংলা গালি দিতে দিতে চলে গেল। শুদ্ধ তখনও দুচোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। সায়ন দ্রুত বাইক থামিয়ে নেমে পড়ল। বাইক স্ট্যান্ড করার সময় হুঁশে নেই, বাইক আছড়ে পড়ল মাটিতে। সেসব পরোয়া না করে দিক বিদিক ভুলে এগিয়ে এলো শুদ্ধর কাছে। শুদ্ধ শার্টের কলার ধরে বাইক থেকে নামিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। দ্বিতীয় ঘুষি বসানোর আগে খপ করে ধরে ফেলল শুদ্ধ। হঠাৎ গায়ে হাত তোলায় সেও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। তীব্র রাগে সেও ফুঁসছে। তখন সায়ন শুদ্ধর বুকে সজোরে ধাক্কা দিতেই শুধু দুপা পিছিয়ে গেল। সায়ন এক ধাপ এগিয়ে আরেক ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা, ভাব মারো আমার সাথে, ভাব। তোমার ভাবকে চুদার সময় নাই আমার, কখন থেকে ডাকছি, কতবার ডাকলাম, কথা কানে যায় না। বড় হয়ে গেছো, খুব বড়, এতই বড় হয়েছ বড় ভাইয়ের কথা শোনার মুড আসে না তোমার। তাহলে শুনে রাখো, তোমার বালমার্কা মুডের মাকে চুদে দফা রফা করার ক্ষমতা আমি রাখি। ভাষা ঠিক করো। কিসের ভাষা ঠিক করব? করব না, মারবি মার, আয়। শুদ্ধর চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে, রাগে মাথা থেকে পা অবধি জ্বলছে। সায়ন যদি তাকে মেরে টুকরো টুকরো করে ফেলে, তবুও সে ভাইয়ের গায়ে হাত উঠাতে পারবে না, কখনো না। তাকে চুপ দেখে সায়ন পুনরায় চেঁচিয়ে বলল, সামান্য ব্যাপারে এত সিন ক্রিয়েট করার কি আছে? কি এমন হয়েছে যে এত রাগ দেখাতে হবে? মানুষ চাচাতো বোনকে ভালোবাসে না? আমি বাসিনি? আমি মরে গেছি নাকি আমার দেহ পচে গেছে? তোমার কাছে সামান্য হলো, আমার কাছে তা নয়। তাহলে তোর কাছে কি বল, কি সমস্যা তোর? শীতল তোর যোগ্য না? কোন দিক থেকে কম সে? পেশার ভিত্তিতেও কম মেয়ে তো দেখিসনি। আমার বোন কি ওই রকম? আজকালকার যুগে ওর মতো সরল নরম কাদামাটি আর পাবি? ভালো জিনিস জুটাতে চাচ্ছি, গায়ে লাগছে না, না? তোমার বোন বিশ্ব সুন্দরী হোক, রূপে গুণে অনন্য হোক, তাতে আমার যায় আসে না। যে মেয়ে সর্বসম্মুখে আমাকে চাইতে পারবে না, সেই মেয়ে আমার না হোক। সে ছোট মানুষ, তোমার মতো বালপাকনা বুদ্ধি নিয়ে ঘোরে না, এটা বুঝো না? আগে সময় দিয়ে দেখতি, তারপর না হয় যা সিদ্ধান্ত নেওয়ার নীতি। ছোট, অবুঝ, সরল বলে এতদিন ছাড় দিয়েছি, কিন্তু তোমরা আজ যা করেছো যথেষ্ট করেছো। এবার থামো, নয়তো আমাকে বাড়ি ছাড়তে হবে। ভাইয়ের কথা শুনে সায়ন থমকে গেল, হতবাক তাকিয়ে রইল ভাইয়ের কঠিন মুখের দিকে। দুই ভাইয়েরই চোখ লাল বর্ণ, দুজনেরই হাত মুষ্টিবদ্ধ করে চোখে চোখ করে কথা বলছে, দুজনেই জেদি ও কঠিন কণ্ঠস্বর। শুদ্ধ কথায় সায়ন কিছুক্ষণ নীরব থেকে বলল, সত্যিই কি শীতলের প্রতি তোর কোনো ফিলিংস নেই? যদি না থাকে তাহলে তাকে এত প্রশ্রয় দিস কেন? এত বকিস মারিস, তবুও মেয়েটা তোর কাছে যায় কেন? যায় কারণ তুই শাসনের সাথে প্রশ্রয় দিস। তোর রুমের পাস আমি ভাই হয়েও জানি না কেন। ফোনের লক আমাকে দিসনি কেন? তোর পছন্দের পারফিউম ভেঙে চুরে শেষ করার পরও তুই নীরব কেন?
তোর রুমে অন্য কারো ঢোকার পারমিশন নেই, তাহলে শীতল ইচ্ছে মতো ঢোকে কেন? ঢুকতে দিস কেন? জবাব দে। শীতলকে কিডন্যাপ করার পর এত উন্মাদ হয়েছিলি কেন? সামান্য জ্বর এলে বকতে বকতে সবার আগে তুই ডাক্তারের কাছে ছুটিস কেন? কেন তুই ব্যতীত অন্য কেউ তাকে বকলে কড়া ভাষায় অপমান করতে ছাড়িস না? এসবের উত্তর দিতে পারবি? বুকে হাত রেখে বলতে পারবি তুই স্বর্ণের মতো শীতলকেও একই নজরে দেখিস? বল, মুখে একটাবার বল। হ্যাঁ বল। তাহলে আমি কথা দিচ্ছি আর কখনো এই ব্যাপারে কথা বলবো না। আয়না শীতলকে তোর চোখের সামনে থাকতে দেব। তবে কি ধরে নেব নীরবতাই সম্মতির লক্ষণ? শুদ্ধর কাছে জবাব নেই, সে নিশ্চুপ। বলা বাহুল্য, সে ছোট থেকে নিজ মর্জিতে চলা ছেলে। আজ অবধি তার উপর কেউ কখনো কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনি। ভদ্রতা কিংবা অন্য কিছুর অজুহাতে সেও কারো সিদ্ধান্ত মুখ বুজে মেনে নেয়নি। যদি নিত তাহলে আর সায়েন্টিস্ট নয়, মেরিনার পেশায় কর্মরত থাকতে হতো। দিনের পর দিন থাকতে হতো শিপে, পরিবার স্বজন ছাড়াই সময় কাটাতো সমুদ্রের শান্ত অশান্ত পানির উপর। অথচ সে বরাবরই চাইতো সায়েন্টিস্ট হতে। নতুন কিছু তৈরি নেশা তাকে জেঁকে ধরতো, কিছু করার জন্য হাত নিষ্পিস করত। মোট কথা সে বরাবরই একরোখা জেদি, যা করবে ঠিক করে করেই ছাড়ে, এবং যা আমার সেটা কেবল আমারই, এই নীতিতে বিশ্বাসী ছিল, এখনও আছে। যেখানে সে অন্যের মতের ভিত্তিতে কখনো এক পা ফেলেনি, সেখানে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তা মানবে কেন? আর কাকে মানার কথা আসছে? ওই বেয়াদব অবাধ্য গাধীটাকে, যে ভালোবাসার মানে বোঝে না, শোষণ বোঝে না, চোখের নিগুড়ো চাহনি বোঝে না, শাসনের আড়ালে আগলে রাখা বোঝে না, যার নিজের অনুভূতি সম্পর্কে সামান্য জ্ঞানটুকু নেই, তাকে চাইবে? তাকে না, কখনো না। মধ্য কথা, যে মেয়ে মুখ ফুটে তাকে চাইতে পারে না, যার চোখ মুখে বিন্দু পরিমাণ ভালোবাসার লেশমাত্র থাকে না, যে বাবা মায়ের মারের ভয়ে ভালোবাসার কথা জানাতে ভয় পায়, পিছিয়ে যায়, তাকে চাইবে সে? তাহলে বললেই হয় এটা ভুল ধারণা। কারণ সে সস্তা না, তাকে পেতে হলে অবশ্যই সর্বসম্মুখে দাঁড়িয়ে মুখ ফুটে চাইতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে শুদ্ধ ভালোবাসি, নয়তো তাকে পাওয়া তার জন্য অসম্ভবই। বলা বাহুল্য, আর যদি কেউ এক ফোঁটা শুদ্ধ ভালোবাসার দাবি নিয়ে মুখোমুখি দাঁড়াতো, আর সে যদি তা অনুভব করতে পারত, ওই ভালোবাসাটুকু, তাহলে সে চাওয়ার আগেই নিজেকে বিলিয়ে দিত। শুধু পরিবার নয়, পুরো পৃথিবী দুই হাতে সামলে নেওয়ার দায়িত্ব নিত। কিন্তু তা হয়নি, হয়নি। কি হয়েছে? কেউ মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে সামনে এসেছে। যেখানে ভালোবাসা ভরসা বিশ্বাস বলে কিছু ছিল না, তাহলে কেন গ্রহণ করবে মিথ্যে ভালোবাসা? সে কি এতই ঠুনকো, নাকি এতই সস্তা? পৃথিবীর বুকে এমন কেউ আছে যে মিথ্যে ভালোবাসার কথা জেনেও গ্রহণ করে কিংবা করতে পারবে? তাও আবার এসবে সাহায্য করে তারই বড় ভাই। সেও একবারও ভাবল নাই এভাবে ভালোবাসা হয় না। এসব সম্পূর্ণ মনের ব্যাপার, দু একদিনের কোনো গেম নয়। ভাবনার মতো জীবন এত সহজও নয়। মন এত বোকা নয় যে ওকে ভালোবাস বললেই ভালোবাসা হয়ে গেল। এরা যা করেছে মোটেও ভালো করেনি, মোটেও না। মনে মনে এসব ভেবে শুধু বাইকের উপর বসতেই সায়ন তার বাইকের চাবি কেড়ে থমথমে সুরে বলল, কথা শেষ করে যা। কিসের কথা? সমস্যা কি তোর? আমার কোনো সমস্যা নেই। তাহলে জবাব দিয়ে যা, চাবি দাও। শীতলকে মেনে নে। এত কিছু বলার পরও শুদ্ধ নীরবতা সহ্য হলো না সায়নের। সে পকেট হাতড়ে তার ফোন বের করে আজকের তোলা শীতলের একটা ছবি বের করলো। তারপর সেই ছবির উপর শুদ্ধর এক হাত চেপে ধরে তেজি সুরে বলল, এবার বল ভালোবাসিস না, তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না। যদি মিথ্যা বলিস তাহলে শীতল যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, ধরফড়িয়ে মরুক, আমি গিয়ে দাফন করব তাকে। এ কথা শুনে শুদ্ধ হাত ছাড়াতে গেলে সায়নের জেদটা যেন বেড়ে গেল। সে শুদ্ধের হাতটা আরো শক্ত করে চেপে ধরল। সে উত্তর জেনেই ছাড়বে। ভাইয়ের ছেলে মানুষই দেখে শুদ্ধ বিরক্ত হলো। তবে কোনোভাবেই তার হাতটা শীতলের ছবির ওপর ধরে রাখা গেল না। এবার উত্তরও সুস্পষ্ট। সায়ন বুঝে আচমকা হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে মাটিতেই বসে পড়ল। চোরের ধর্ম চুরি করে বলা আমি চুরি করিনি, অথচ তলে তলে শিক কেটে বসে থাকে। অবশ্য চোরের ধর্মে একটু হেরফের না হয়ে এক পক্ষে ভালোই হয়েছে। নতুবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এই প্রবাদটির একটু হলেও কদর কমে যেত। সে খুব ভালো করেই জানে এই ছেলে ভাঙবে তবু মচকাবে না। অর্থাৎ কিছু মনে হতেই সায়ন তড়িৎ বেগে দাঁড়িয়ে গেল, এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে। ইস, তখন রাগের মাথায় মেরে বকেছে দিয়েছে। পরক্ষণে শুদ্ধর গালে চুমু এঁকে বলল, সরি ভাই। শুদ্ধ বিরক্ত মুখে নিজেকে ছাড়িয়ে বাইকের চাবি নিয়ে ওর বাইক স্টার্ট করলো। তাকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে সায়নও হাসতে হাসতে বাইক টেনে তোলে। তারপর ধীরে সুস্থে বাইক স্টার্ট করলো। দুজনেই স্বাভাবিক গতিতে যাচ্ছে। তখন সায়ন বলল, বাড়ি চল,
কাজ আছে, তুমি যাও। দেরি হবে? হুম। যেখানে যাচ্ছিস যা, প্রথম সেরিতে যেন বাড়িতেই হয়। শুধু জবাব দিল না, অনেকটা পথ দুই ভাই একসাথে এসে হাইওয়ে থেকে ভিন্ন পথ ধরল। কিছু কথা, কিছু প্রশ্ন অপ্রকাশিত থেকেও প্রকাশ হয়ে গেল আজ। তবে একটা কথা না বললেই নয়, মাঝে মাঝে নীরবতা রাগ বাড়ায়। রাগে বাড়ে অভিমান, অভিমানে বাড়ে দূরত্ব। শুধু জানে না আজকের পর থেকে শীতলের সাথে ঠিক কতটা স্বাভাবিক হতে পারবে, আর শীতলই বা সেটা কিভাবে নেবে। তবে যেটাই হোক, এর শেষও দেখে ছাড়বে। বড় মামি, মেজো মামি, ছোট মামি, শখ স্বর্ণ সুটকি কইরে সব। ট্রলি হাতে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সমানে চেঁচাচ্ছে রুবাব। ড্রয়িং রুমে কেউ নেই দেখে তার কণ্ঠস্বর সমানে বাড়ছে। সারাদিনের ধকল কাটিয়ে সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম করছিল। আজ রাতে প্রথম সেহরি, আগামীকাল প্রথম রোজা, সবাই বাড়ির রোজা থাকবে। ছোট বড় সবার পছন্দের দিকটাও খেয়াল রাখতে হবে। বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ঝাল তরকারি খেতে পারে না, তারা খাবে দুধ ভাত। একে একে সব কিছুরই জোগাড় করতে হবে, তাই তিন গিন্নি বিরাম নিয়ে একটু পরে নিচে নামতেন। কিন্তু খুব পরিচিত কারো হাঁকডাক শুনে একে একে সকলে ছুটে এলেন। সাম্য কোথা থেকে দৌড়ে সে রুবাবের গলা ধরে ঝুড়ে পড়ল। সৃজন পিঠের উপর উঠে বসলো, গলায় টান খেয়ে রুবাব ওমাগো বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছে। সিরাত এসে বাদর দুটোকে কোনো মতে সরালো। রুবাব কাশতে কাশতে অভিযোগ ছুড়ল, চৌধুরীর এক একটা ছানা এক এক রকমের বজ্জাত, পেছন পাকে সবকটা, ছোট দুটোকে দেখছি, বড় দুটো কই, শালারা কল ধরছে না। একথা বলে সিরাতকে দেখে গালভর্তি হেসে বলল, আরে শাশুড়ি মা যে, কেমন আছো বলো। সিরাত হেসে রুবাবের মাথা ভর্তি কোকড়া চুলগুলো এলোমেলো করে দিল। বলা বাহুল্য, এটা ওনার বহু পুরনো অভ্যাস। উনি যখনই রুবাবের চুল এলোমেলো করে দিতেন, রুবাব গাল ফুলিয়ে সোজা অভিযোগ জানাতো শাওন চৌধুরীর কাছে। আদুরে সুরে শাওন চৌধুরীর গলা জড়িয়ে ধরে বলতো, মেজো মামা ও মেজো মামা, মামি আমার চুল নষ্ট করে দিচ্ছে, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। বড় হলে তোমার মেয়ে নিয়ে পালালে দোষ দিবে না কিন্তু। ছোট রুবাবের কথা শুনে সবাই হেসে লুটোপুটি খেত। শতরূপা ছোট রুবাবের গালে চুমু এঁকে বলতেন, পালানোর ভাড়া আমি দেবো বাপ, তুই শুধু বড় হ আর দোয়া কর যেন ভুল করে হলেও তোর না হওয়া পৃথিবীতে ল্যান্ড করে। মায়ের কথা শুনে ফোকলা দাঁত বের করে সে কি হাসি রুবাবের, আনন্দ যেন ধরে নেয়। এরপর থেকে যখনই সিরাত চুল এলোমেলো করে দিত, তখনই দাঁত বের করে হেসে বলতো, ও মেজো মামি, আমার চুল এলোমেলো করার অপরাধে তোমাকে একদিন আমার শাশুড়ি বানাবোই বানাবো। রুবাব যতবার এ কথা বলতো, সিরাতও ততবারই শব্দ করে বলতেন আমিন। কিন্তু বছর ঘুরে যেদিন সাম্য সিজন হলো, সেদিন রুবাবের সেই কি রাগ, কারণ তার বউ পৃথিবীতে ল্যান্ড করেনি, বউয়ের জায়গায় দুটো বাদর এসেছে। বলতে গেলে এই পাজির দুটোই তার প্ল্যান বরবাদ হয়ে দিয়েছে। এতদিন পর রুবাবকে দেখেই সিরাত চুল এলোমেলো করে দিয়ে বলল, এতদিন পর মনে পড়লো, তা কেমন আছিস বাপ? আছি তো বিন্দাস আমি, তোমরা কেমন আছো বলো। আমরাও ভালো আছি। তারা কথা বলতেই সিতারা এসে দাঁড়াতেই রুবাব ওনাকে দেখা মাত্র ছুটে গিয়ে জড়িয়ে ধরলো, গালে গাল লাগিয়ে চমৎকার করে বলল, বড় মামি, আমার ভাগের আচার আছে তো, নাকি শীতল একাই সবটা ঝেড়েছে? ভাগে কম পেলে ওর কান ছিঁড়ে ফেলবো বলে দিলাম। আছে বাপ, অনেক আচার আছে। এবার বল দেখি, এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করিস না? এবার কিন্তু সহজে ছাড়ছি না তোকে, মনে রাখিস। উপর মহল সেসব শুনলে মামি, টাইম মতো ঠিকই জয়েন করতে হবে। দরকার নেই ওসব ছাইপাশের চাকরি, ছেড়ে দে ওই চাকরি। পানিতে ভেসে বেড়ানোর চাকরি করতে হবে না, দরকার হলে দুই মামার অফিসে বসবি। হা হা, তা বললে হবে? তা ছোট মামি কই, ফোন কলে মামার সাথে প্রেম করছে নাকি? তখন শিমিন তার পেছন থেকে কানটনি ধরে বললেন, না রে পাজি ছেলে, প্রেম করছি না, আমার সাথে প্রেম করার সময় নেই তোর মামার। বলো কি, তাহলে এই স্বামীকে টেনে বেড়ানো কি দরকার? ডাস্টবিনে ফেলে দাও, আমি তোমাকে নিউ ব্র্যান্ডের স্বামী এনে দেবো। এ কথা শুনে শিমিন হাতের চাপ বাড়াতেই রুবাব মুচড়ামুচড়ি করে কান ছাড়ালো। শখ স্বর্ণ এলে তাদের সাথেও কথা হলো, গল্প হলো, মজার সব গল্পে হাসাহাসিও হলো। কথায় কথায় একগাদা নাস্তা সামনে রাখা মাত্র রুবাব খেতে শুরু করলো। তখন শীষ বাজাতে বাজাতে বাইকের চাবিটা কায়দা করে আঙুলের ডগায় ঘুরাতে ঘুরাতে সায়ন এলো। রুবাব তাকে দেখে দ্রুত উঠে কোলাকুলি করে বলল, বড় ভাই ভালো আছেন? রাজকার্য সেরে ফিরলেন বুঝি? বিয়ে শাদী কি করবেন না? আর কত কচি সেজে থাকবেন? এ কথা শোনা মাত্র সায়ন ওর কানে কানে কিছু একটা বলতেই সে সিটকে সরে গেল, নাক মুখ কুঁচকে বলল, সি, তুমি একটা অশ্লীল। সায়ন রুবাবের কাজ জড়িয়ে ধরে একই সোফায় বসলো। তিন গিন্নি তখন রান্নাঘরে। ডাইনিংয়ে টেবিলে শখ স্বর্ণ সাম্য সিজন রুবাবের আনা পিৎজা ভাগাভাগি করতে বসেছে। এদিকে আর কেউ নেই দেখে সায়ন রুবাবকে বলল, ভাই সম্মান নিবা সম্মান? রুবাব কলার ঝাঁকিয়ে ভাব মেরে বলল, অবশ্যই নেব।
আমার বোন নিবা অথচ আমাকে সম্মান দেবে না? তা তো হবে না। কে বলেছে তোমাকে সম্মান দেব না সোনা? এসো সম্মান নাও। তা সম্মান কোথায় নিবা, সামনে নাকি পেছনে? তা ঠিকঠাক লোড নিতে পারবা তো? এই কথা শুনে রুবাব এক লাফে উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, বড় মামি, সায়ন ভাইয়ের দ্রুত বিয়ে দাও। এর বিয়ে দেওয়া ফরজ হয়ে গেছে। একথা শুনে সীতারা পেঁয়াজ কাটতে কাটতে জবাব দিলেন, ও একবার নিজের মুখে বিয়ের কথা বলুক, দুদিনের মধ্যে ওকে বিয়ে করাবো আমি। সীতারার কথা শুনে সায়ন ঠোঁট কামড়ে হেসে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ কিছু অনুভব করে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। সায়ন চোখ ইশারা করে উপরে যাওয়ার কথা বললে স্বর্ণ যেন শুনেও শুনল না, ঠাই সেভাবেই বসে রইল। অগত্যা সায়ন চুলে ব্যাক ব্রাশ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে গান ধরল, কইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পুইরা ছাই, মান্ডে ক্লোজ কইরা দিতে একজন মানুষ নাই, ও ভাই রে ভাই। বড় ভাইয়ের গান শুনে শখ মুখ টিপে হাসতে হাসতে বেচারি একসময় বিষম খেলো, তবুও তার হাসি থামছে না। তাকে এভাবে হাসতে দেখে সাম্য সিজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি হলো, কিন্তু কিছু বুঝতে না পেরে অগত্যা খাওয়াতে মন দিল। সবার সাথে টুকটাক কথা হলো। এখন অবধি শীতলের সাথে দেখা হয়নি রুবাবের। যেটা অতি আশ্চর্যের ব্যাপারও বটে, সে বাড়িতে নেই নাকি তার উপস্থিতি এখনো বুঝতে পারেনি। তবে যার হোক, তার জন্য দেখা করাটা ফরজ। তাই সে শীতলের খোঁজ নিয়ে নিজে গেল দেখা করতে। গিয়ে দেখে শীতল রুমে নেই। রাত তখন 10:30। এত রাতে মেয়েটা গেল কোথায়? সে চিন্তিত হয়ে কপালে ভাঁজ ফেলে বের হতেই সায়নের মুখোমুখি হলো। সায়নকে কথাটা জানাতে সায়ন শুদ্ধ রুমের দরজার হাত রেখে দেখে দরজা ভিজিয়ে রাখা। দরজা খোলা রাখার তো কথা না, কৌতূহলবশত দরজা সামান্য খুলে উঁকি মারতে দেখে আলু থালু বেশি শীতল বসে আছে। পরনে এখনো শাড়ি, কেঁদে কেটে একাকার অবস্থা। চোখ ফুলে লাল হয়ে আছে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে থাকায় সে এখনো দেখেনি। তবে একটু পরে রুমে কারো উপস্থিতি বুঝে চোখ তুলে তাকাতেই দেখে রুবাব সায়ন দাঁড়িয়ে আছে। তাদের দেখা মাত্রই শীতল ঠোঁট উল্টে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। কান্নার দমকে কথা বলতেও পারছে না সে। সায়ন দ্রুত হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে পাখি, কাঁদছিস কেন? রুবাবও বসলো। সেও ভ্রুকুচকে তাকিয়ে আছে। তারপর সায়নের থেকে শীতলকে ছাড়িয়ে আলতো করে শীতলের দু চোখের পানি মুছে দিল। তারপর মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করে বলল, কি হয়েছে ছুটকি, বল আমাকে। শুদ্ধ ভাই, ওর সাথে কথা হয়েছে আমার, জরুরি কাজ পড়ে গেছে, ফিরতে দেরি হবে। রেগে আছে খুব। রাগেছিস কেন? তোকে শিখিয়ে দেই একটা, তুই করিস আরেকটা। তোমার কথা মতোই তো কানের 2 ইঞ্চি নিচে কিস করলাম, তাতেই তো আরও রেগে গেল। এ কথা শুনে শায়ন ভ্রুকুসকে তাকালো রুবাবের দিকে। কিস এলো কোথা থেকে? সে তো এসব করতে বলেনি। ওয়েট ওয়েট, শীতল শুদ্ধকে কিস করেছে? কিন্তু এই বুদ্ধি কে দিল? সে বিস্ময়ভরা দৃষ্টিতে শুধালো, কি কি বললি আবার বল। তুই ভাইকে কিস করেছিস? শীতল মুখ কাচুমাচু করে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ফোপাতে ফোপাতে বলল, রুবাব ভাইয়াই তো শিখিয়ে দিল। আমি তো রাজি ছিলাম না, কিন্তু ভাইয়া বলল এটা করলে শুদ্ধ ভাই দ্রুত পটে যাবে। পটে গেলে আমার মিশন সাকসেস হবে। এতক্ষণে সায়ন বুঝল শুদ্ধের রাগের কারণ। যেখানে ভালোবাসা শুরুই হয়নি সেখানে এসব। আর শুদ্ধ যে ব্যক্তিত্বের ছেলে, সে কখনো এসব সাবলামি পছন্দ করবে না। এটা তো জানা কথা। সায়ন এবং রুবাবের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, শালা বলদ, কি করেছিস এটা? আমাকে একবার জানাতে পারলি না? রুবাবও দাঁত খিসমিস করে বলল, আমি কি করে জানবো ওই শালা এতটা রেগে যাবে? কোনো মেয়ে যদি ভালোবাসার কথা বলে কিস করে, আমি তো কুপোকাত। আমি আমার কথা ভেবে বুদ্ধিটা দিয়েছিলাম, কে জানতো পাশা উল্টে যাবে। সায়ন দীর্ঘশ্বাস ফেলে। সে শীতলের মাথায় হাত রেখে আদুরে সুরে বলল, শীতল জান বাচ্চা আমার, এভাবে কাঁদে না পাখি। আমরা তোর সাথে আছি না? শুদ্ধ ভাই খুব কষ্ট পেয়েছে ভাইয়া। তা পেয়েছে। শোন, আজ থেকে আমরা আর কোনো প্ল্যান করব না, সব সময়ের হাতে ছেড়ে দিব। এরপর যা হয় হবে, কেমন? কিন্তু আর কোনো কিন্তু না। ধরে নে আমাদের মিশন সাকসেস। সাকসেস কিভাবে? আমি ওনাকে পটাতে পারলাম না, ভালোবাসার জীবনও শুদ্ধ ভাইয়ের রন্ধে রন্ধে ছড়াতে পারলাম না, আর প্রাপ্তি হিসাবে তাকেও তো পেলাম না। বললাম সময় কথা বলবে। ঠিক আছে, তাহলে শুদ্ধ ভাই ফিরলে কি আমি সরি বলবো? ভাইয়া খুব রেগে আছে আমার ওপর। তা বলতে পারি। শীতল ঘাড় কাত করে তাদের কথা সম্মতি জানালো। শুদ্ধভাবে রেগে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মন ভার হয়ে আছে, কেঁদে কেটে যাচ্ছে তাই অবস্থা। অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে। বুঝতেও পারছে মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে শুদ্ধর সামনে দাঁড়ানো উচিত হয়নি তার। কেননা মিথ্যে ভালোবাসা বিষের মতো। শুদ্ধ ভাই বুঝে নিয়েছে হয়তো, এজন্য রাগ দেখিয়ে চলে গেল।
কিন্তু গেল কেন? তাকে মারতো, মেরে ওর ভুল ধরিয়ে দিতে পারতো, বরাবরের মতো একটু বকতে পারতো, ধমকাতে পারতো। এতদিন শুদ্ধর মারা বকা ধমকানোয় কষ্ট পেত, অথচ আজ এসব না করাতে এত কষ্ট পাচ্ছে। এসব ভেবে তার চোখের পানি ঝরঝর করে গড়িয়ে গেল। আবার ওকে কাঁদতে দেখে দুই ভাই উতলা হয়ে গেল। শীতল সায়না রুবাবের হাত দুটো আঁকড়ে ধরে ফোপাতে ফোপাতে বলল, কিভাবে সত্যি সত্যি ভালোবাসতে হয়, সত্যিকারের ভালোবাসা কেমন হয়, প্লিজ শেখাও আমাকে। আমি শিখতে চাই ভাইয়া। আমার বারবার মনে হচ্ছে আমি শুদ্ধ ভাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, বড্ড ভুল করেছি। এই ভুল শুধরাতে হবে আমাকে। রুবাব সায়নের দিকে তাকালে তাদের চোখাচোখি হলো। তারা শীতলকে বোঝালো, ভালোবাসা শেখানো যায় না পাগলি, এটা মনের কারবার। একদিন মন বলে দেবে তুইও কাউকে ভালোবাসিস, যার দেখা পাওয়ার জন্য ছটফট করবি, যার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবি। হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে তোর দু চোখ খুব প্রিয় একটা মুখই খুঁজে বেড়াবে। তার হাসিতে আনন্দরা ঝুমঝুম করবে, আবার তার সামান্য কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাবে। যাকে কোটি কোটি বার ভালোবাসি বললে বিতৃষ্ণা আসবে না, অরুচি হবে না, বিরক্ত লাগবে না। এটাই হচ্ছে ভালোবাসা। শীতল কথাগুলো মন দিয়ে শুনে ভাবতে লাগলো। তবে এখন ভাবার সময় দিল না দু ভাই। তাকে রুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামার তাগাদা দিল। তবে শীতল কথাগুলো মাথা থেকে সরাতে পারল না। ফ্রেশ হয়ে চুল মুছতে ভাবলো, সিঁড়ি বেয়ে নামতে নামতে ভাবলো, সবার সাথে এক টেবিলে বসে রাতের খাবার খেতে খেতে ভাবলো, সবাই আছে শুদ্ধ নেই। রাত বাড়ছে, শেহরিতে আবার উঠতে হবে। তাই সকলে ঘুমাতে চলে গেল। তবে শীতলের চোখে মুখে ঘুমের রেশমাত্রও নেই। সে ভেজা চুল ছেড়ে দিয়ে অন্ধকার বেলকনিতে বসে আছে। কেন বসে আছে জানে না, তবে বসে থাকতে ভালো লাগছে। আচ্ছা, শুদ্ধ ভাই এখনো ফিরছে না কেন? এত রাত করে বাইরে থাকা কিসের? কি এমন জরুরি কাজ করছে যে এত রাত হচ্ছে? এসব ভাবতে ভাবতে বাইকের শব্দ পেল। মূল ফটক দিয়ে শুদ্ধ বাইক নিয়ে পালিংকটে গেল। সেখানে বাইক রেখে বাড়িতে প্রবেশ করলে কলিং বেল চাপতে হবে, তাতে সবার ঘুম ভেঙে যেতে পারে ভেবে সে দৌড়ে নিচে গেল। কলিং বেল চাপার আগেই দরজা খুলে দিল। শুদ্ধ কেবল হাত বাড়িয়ে কলিং বেল চাপার জন্য, তার আগে দরজা খুলে শীতলকে দেখতে পেল। ফোলা ফোলা চোখে, ঠোঁটে মিষ্টি হাসি এঁটে তার দিকে তাকিয়ে আছে শীতল। শুধু তার পাশ কাটিয়ে যেতে গেলে শীতল মিনমিন করে বলল, খাবার বাড়বো? শুধু হ্যাঁ না কিছু বলে উপরে উঠতে গেলে শীতল পুনরায় বলল, মুরগির মাংসের তরকারিটা খুবই মজা হয়েছে, গরম করে খাবার রুমে দিয়ে আসি। এবারও শুদ্ধ নীরব সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। শীতল ছলছল চোখে তাকিয়ে সেও শুদ্ধের পিছু পিছু যেতে যেতে আবার ডাকলো, সুশুদ্ধ ভাই। শুধু নিজের রুমের সামনে দাঁড়িয়ে পাশ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। একবার পেছন ফিরে তাকালে দেখতে পেত অপরাধবোধে কাতর হওয়া এক মানবীকে, যে অশ্রুভেজা চোখে তার দিকেই তাকিয়ে আছে। শুদ্ধ চলে গেলে শীতলের মনে পড়লো সরি বলা হয়নি। সে চোখ জোড়া মুছে দরজার পার্স ইন করতেই ইনকারেক্ট পার্স দেখালো। অবাক হলো, চতুর্থবার পাশ দিতে দরজায় হাত লাগানো মাত্রই কারেন্টের শক লাগলো। শকে গোটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল ওর। দ্রুত হাত সরিয়ে দুপা পিছিয়ে অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আগে কখনো এমন হয়নি, একবার পার্স দেওয়া মাত্রই দরজা খুলে যেত। তবে কি পার্স বদলে দিয়েছে শুদ্ধ ভাই? কিন্তু পার্স বদলালো কেন? তাকে রুমে ঢুকতে দিবে না তাই? ছোট একটা ভুলের কারণে এত বড় শাস্তি? এভাবে কি দূরে সরিয়ে দেবে? ওদিকে বন্ধ রুমের বিছানায় বসে ফোন হাতে নিয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে শুদ্ধ। হাতে থাকা ফোনে একের পর এক বার্তা আসতেই আছে। বারবার ভুল পার্স ইন করায় কারেন্টের শক লেগে পার্স ইন করা থেমে গেছে। শীতল থামতেই নোটিফিকেশন আসাও থেমে গেছে। শুদ্ধ নোটিফিকেশনের দিকে তাকিয়ে মলিন হাসলো। শক খেয়ে খুব বেশি কষ্ট পেল নাকি? পেলে পাক। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। নিজে একটু কষ্ট অনুভব করলে অন্যের কষ্টটা খুব সহজে উপলব্ধি করতে পারবে। তাছাড়া কেবল তো শুরু। এসব ভেবেই সে ফোনটা বিছানার উপর ঢিল ছুঁড়ে ফেলল। তারপর দুহাতে মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে আওড়ালো, পোড়ানো হয় তত নাকি খাঁটি হয়। আজকে থেকে তোকে পোড়ানোর দায়িত্ব আমার। আমাকে চাওয়ার কথায় যেভাবে পিছিয়ে গেলি, একদিন তুই নিজেই সর্বসম্মুখে আমাকে চেয়ে নিবি। চাইতেই হবে, মিলিয়ে নিস। আমি চাইতে বাধ্য করব তোকে। যদি না পারি না, তবে আমার নামও সোয়েব শুদ্ধ নয়। রেডি থাক চৌধুরী কন্যা, রেডি থাক।